ঋতুইত ঋদ্ধিমান ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সীতাকুণ্ডের চাকা এক্সপ্রেসে অলঙ্কার থেকে আমরা রওনা হয়ে গেছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমার যাত্রাপথের এবারের সফর সঙ্গী সুপ্তিদি, পলাশদা, নিপা বৌদি, আঁচল, পিউ ও পায়েল। আমি আমার এই ব্লগে আপনাদের জানানোর চেষ্টা করব সনাতন ধর্মের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম সম্পর্কে খুঁটিনাটি নানা তথ্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের চট্টগ্রাম জেলার উত্তর পূর্বে সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির অন্যতম বিখ্যাত শক্তিপীঠ। চট্টগ্রাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। সীতাকুণ্ড উপজেলার এই সর্বোচ্চ পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির হিন্দু পবিত্র ধর্মগ্রন্থ অনুসারে সতীদেবীর দক্ষিণ হস্তার্ধ পতিত হয়েছিল এইখানে। আর ইতোমধ্যে আমরা পৌঁছে গেছি সীতাকুণ্ড বাজারে। বাস থেকে নেমে লোকাল সিএনজি যোগে আমাদের এবারের গন্তব্য শ্রী শ্রী ব্যাসকুণ্ডের উদ্দেশ্যে। সেখানে আমরা স্নান শেষে রওনা হয়ে যাব শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম যাত্রার উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজার থেকে বিখ্যাত অমলেন্দু সেন সুইটস থেকে আমাদের যাত্রাকালীন আহারীয় নিয়ে আমরা পুনরায় রওনা হয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। স্বাদ ও গুণগত মানের জন্য অমলেন্দু সেনের মিষ্টি চট্টগ্রামের সকলের কাছেই বেশ সুপরিচিত। সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 25 টাকা ভাড়া মূল্যে 10 মিনিটের যাত্রাপথে আমরা এখন পৌঁছে গেছি শ্রী শ্রী ব্যাসকুণ্ডের কাছে। পাহাড়ে ওঠার জন্য আপনারা চাইলে এখান থেকে লাঠি ভাড়া করতে পারেন। প্রতি পিস লাঠি ভাড়া মূল্য পড়ে 30 টাকা। ফিরতি পথে আপনারা যদি এই লাঠি ফেরত দেন দোকানির কাছে, তাহলে আপনারা 10 টাকা ব্যাক পাবেন, অর্থাৎ এই লাঠির ভাড়া মূল্য পড়ে 20 টাকা। আর এই বাঁশের লাঠি হাতে দুষ্টুমি আরম্ভ হয়ে গেল আমার মিষ্টি মামুনিদের। সত্যযুগে দক্ষযজ্ঞের পর দেবী সতী যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করেন। এর ফলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। আর সৃষ্টির রক্ষার জন্য শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীদেবীর মৃতদেহ খণ্ডিত করেন। এতে দেবী সতীর দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয়। এই সকল স্থানসমূহ শক্তিপীঠ হিসেবে পরিচিতি পায়। সীতাকুণ্ড তার অন্যতম একটি শক্তিপীঠ। এখন আপনারা দেখতে পাচ্ছেন মহাপবিত্র ব্যাসকুণ্ড দশমী ঘাট। এটি হচ্ছে ব্যাসকুণ্ড দশমী ঘাটের মূল ফটক। এর পাশে আরও অনেকগুলো ফটক রয়েছে, যেখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন ব্যাসকুণ্ডে। শ্রী শ্রী ভৈরব মন্দিরের প্রসাদালয়ে প্রসাদ গ্রহণের জন্য আপনাদের অবশ্যই 8টা থেকে 11টার মধ্যে বুকিং সম্পন্ন করতে হবে। এই গেট দিয়ে ব্যাসকুণ্ডে প্রবেশ করলে হাতের ডান দিকে যে খালি জায়গাটি দেখা যাচ্ছে, এখানেই মূলত পিতৃশ্রাদ্ধ, মাতৃশ্রাদ্ধ সহ নানা প্রকার শ্রাদ্ধ ও ক্রিয়াদি সুসম্পন্ন হয়। আর শিবরাত্রির পূর্ণ তিথিতে এই ব্যাসকুণ্ডে স্নান করলে সকল দুঃখ দুর্দশা পাপ মোচন হয়ে যায়। ব্যাসকুণ্ড থেকে বেরিয়ে চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিলে চোখে পড়বে একাধিক মঠ ও মন্দির। তার মধ্যে অন্যতম একটি হলো শঙ্কর মঠ। যাত্রাপথে আরও দর্শন পাবেন সীতাকুণ্ড উপজেলা কেন্দ্রীয় শ্মশান মন্দির, শ্রী শ্রী শিব মন্দির, শ্রী শ্রী কালী মন্দির ও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রম। শ্রী শ্রী সৎসঙ্গ আশ্রম থেকে ক্ষণিক দূর এগিয়ে গেলে আপনাদের চোখে পড়বে শ্রী শ্রী চন্দ্রনাথ ধামে ওঠার জন্য একটি স্বাগত ফটক। এই ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলে হাতের ডান দিকে আপনার দৃষ্টি কেড়ে নেবে খুব সুন্দরভাবে সুসজ্জিত আরেকটি মহাফটক। এই সদর দরজা দিয়ে আপনারা যদি উপরের দিকে যান তাহলে 3টি মন্দির দর্শন করতে পারবেন।
এই মুহূর্তে আপনারা দর্শন করছেন শ্রী শ্রী ভবানী মায়ের মন্দির। দেবী পার্বতী এই মন্দিরে শ্রী শ্রী ভবানী মায়ের রূপেই পূজিত হয়ে থাকেন। শ্রী শ্রী ভবানী মায়ের মন্দিরের দর্শন শেষে একটু উপরে উঠে এলে আপনারা হাতের ডান পাশে পেয়ে যাবেন মা পার্বতীর অন্য আরেকটি মন্দির, যেখানে মা পার্বতী পূজিত হন শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের রূপে। আপনারা এখন দর্শন করছেন শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের মন্দির। এই মন্দিরে মা অন্নপূর্ণা রূপেই পূজিত হয়ে থাকেন। শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দিরের পাশেই আছে শ্রী শ্রী কন্দপেশ্বর শিব মন্দির। দেবাদিদেব মহাদেব এই মন্দিরে শ্রী শ্রী কন্দপেশ্বর শিব রূপে পূজিত হয়ে থাকেন। এই তিনটি মন্দির দর্শন শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে। এই গেট দিয়ে বের হয়ে হাতের ডান দিক থেকে যে রাস্তাটি উপরে উঠে গেছে, আমরা সেই পথ ধরেই এখন চলব। শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে আরেকটু উপরে এগিয়ে এলে হাতের ডান পাশে আরও একটি মন্দির আপনার চোখে পড়বে। এই মন্দিরটি চন্দ্রশেখর ভৈরব শ্রী শ্রী ক্রমদীশ্বর স্বয়ম্ভূনাথ মন্দির। নিচের থেকেই মন্দিরটি খুব সুন্দরভাবে দেখা যায়। দুর্ঘটনাগ্রস্ত হয়ে যারা মারা যান, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট বা আত্মহত্যাজনিত যে সকল অপমৃত্যু থাকে, সেই সকল ব্যক্তিবর্গের আত্মার শান্তির জন্য অনুষ্ঠিত ক্রিয়াদি নিচের এই মন্দিরটিতে অনুষ্ঠিত হয়। এই মন্দিরের নাম প্রেতশিলা। একমাত্র এখানেই তাদের আত্মার পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। খানিক দূর এগিয়ে গেলেই চোখে পড়বে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এই মন্দিরে রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা। ক্ষণিকের যাত্রাবিরতিতে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি শ্রী শ্রী চন্দ্রনাথ ধামের আদি ইতিহাস। রাজমালা অনুসারে প্রায় 800 বছর পূর্বে গৌড়ের বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিশ্বম্ভর সমুদ্রপথে চন্দ্রনাথে পৌঁছানোর চেষ্টা করেন। ত্রিপুরার শাসক ধনমাণিক্য সহ এই মন্দির থেকে শিবের মূর্তি তার রাজ্যে সরিয়ে নেওয়ার অপচেষ্টা করে ব্যর্থ হন। বিভিন্ন তথ্য অনুসারে এখানকার ইতিহাস সম্পর্কে নানা ধরনের তথ্য জানা যায়। প্রাচীন নব্যপ্রস্তর যুগে চট্টগ্রামে মানুষের বসবাস শুরু হয় বলে ধারণা করা হয়। এখান থেকে আবিষ্কৃত প্রস্তর যুগের হাতিয়ারগুলোই তার স্বাক্ষর বহন করে। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, 6ষ্ঠ ও 7ম শতাব্দীতে সম্পূর্ণ চট্টগ্রাম অঞ্চল আরাকান রাজ্যের অধীনে ছিল। এর পরের শতাব্দীতে এই অঞ্চলের শাসনভার চলে যায় পাল সম্রাট ধর্মপাল দ্বারের হাতে 770 থেকে 810 খ্রিস্টাব্দ। সোনারগাঁওয়ের সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ 1338 থেকে 1349 খ্রিস্টাব্দ। 1340 খ্রিস্টাব্দে এ অঞ্চল অধিগ্রহণ করেন। পরবর্তীতে 1538 খ্রিস্টাব্দে সুর বংশের শেরশাহ সুরির নিকট বাংলার সুলতানি বংশের শেষ সুলতান গিয়াসউদ্দিন মুহাম্মদ শাহ পরাজিত হলে এই এলাকা আরাকান রাজ্যের হাতে চলে যায় এবং আরাকানিদের বংশধররা এই অঞ্চল শাসন করতে থাকেন। পরবর্তীতে পর্তুগিজরাও আরাকানিদের শাসন কাজে ভাগ বসায় এবং 1538 খ্রিস্টাব্দ থেকে 1666 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চল পর্তুগিজ ও আরাকানি বংশধররা একসাথে শাসন করে। প্রায় 128 বছরের রাজত্ব শেষে 1666 খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি বুজরুক উম্মে খান আরাকানিদের এবং পর্তুগিজদের হটিয়ে এই অঞ্চল দখল করে। ইতোমধ্যে আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী বীরপাক্ষ মন্দিরে। এখানে আমাদের পূজা অর্চনা শেষ করে আমরা আবারও রওনা হয়ে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্য শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। শ্রী শ্রী বীরপাক্ষ মন্দিরের উঠান থেকে ডান দিকে পাহাড়ের গায়ে এঁকে বেঁকে যে রাস্তাটি দেখা যাচ্ছে, সেটি সোজা পৌঁছে গেছে শ্রী শ্রী চন্দ্রনাথ ধামে। অনুভূতি কেমন?
খুব ভালো। চলে আসছি আর অল্প শেষ। শ্রী শ্রী চন্দ্রনাথ ধামে পৌঁছাতে গিয়ে শারীরিক ও মানসিক শক্তির চরম পরীক্ষা দিতে হলো আমাদের। অবশেষে আমরা পৌঁছে গেলাম কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ ধামে। চন্দ্রনাথ ধামে পৌঁছে আমরা হাত মুখ ধৌত করে সরাসরি পৌঁছে গেলাম গর্ভগৃহে। এখানে আমাদের পূজা অর্চনা শেষে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। নিরাপত্তাজনিত কারণে চন্দ্রনাথ মন্দিরের ভেতরের পরিবেশ আপনাদের দেখাতে পারছি না বলে অত্যন্ত দুঃখিত। এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এলাকায় বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে, ইংরেজি ফেব্রুয়ারি থেকে মার্চ মাস বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকে, যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত। এই মেলায় বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু সন্ন্যাসী নারী পুরুষ যোগদান করেন। এই মেলা দোল পূর্ণিমা পর্যন্ত স্থায়ী থাকে। প্রতি বছর প্রায় 15 থেকে 20 লক্ষাধিক তীর্থযাত্রীর আগমন ঘটে বলে মেলা কমিটি অনুমান করে থাকেন। কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম দর্শন শেষে আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে নামছি। পাহাড় থেকে নিচের দিকে নামার যে দৃশ্য, তা দেখলে সত্যিকার অর্থে চোখ জুড়িয়ে যায়। চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময় পাহাড়ের দুধারের দৃশ্য দেখে শারীরিক ও মানসিক ক্লান্তি দুই ভুলে যাবেন। দেহ ও মন দুই ভরে উঠবে আধ্যাত্মিক প্রফুল্লতায়। আর উঠবেন না? হর হর মহাদেব। আর উঠবেন না? উঠবো, সুস্থ থাকি। তোমাকে ছাড়া কেমন উঠবো? কেমন আছো মামনি? আমার তো উঠে গেছে, আমার আরো 1 ঘন্টা। না আমি আমার বোন ওই সঙ্গে বোন এটা অর্ধেক করতে আসি, আমি পুরো লাগানো আমার স্কুলের ঐতিহাসিক রেড হাউস। এটার উপরে তুলে শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম থেকে নামলেই বটতলী। এই জায়গাটা যেন প্রশান্তির নীড়। শীতল হাওয়ায় মন শরীর দুই জুড়িয়ে যাবে। এই জায়গায় ক্ষণিকের ক্ষুধা নিবারণের উপকরণ হিসেবে পেয়ে যাবেন ক্ষীরা, শসা, গাজর, পাকা পেঁপে, পেয়ারা মাখা, আনারস মাখা। আর তৃষ্ণা নিবারণের জন্য পেয়ে যাবেন হিমশীতল লেবুর শরবত।
এটা কি দাদা? 60 টাকা করে কেজি। একদমই ব্যবসাতে 60 টাকা করে কেজি। আমরা লঙ্গি তুমি মিশে তার কমনে। এই ভাইয়া ইয়ে কি? আমরা শুধু বিশ্বাস করতে। এই দাদা ইয়ে কি? এটা গাট গিলো বলে, চন্দনা বলে, এটা মুখের স্কিন দাগ বেশি বর্ণ বলতে ব্যবহার করে। মুখে ডলে? জি। এই আনাজটা বা সব এই বটতলির চূড়া থেকে পাহাড় ঘেঁষে নিচে নামতে আপনারা পেয়ে যাবেন সিএনজি স্ট্যান্ড। এখানে সিএনজির সাথে দরাদরি করে আপনারা সরাসরি নেমে যেতে পারেন সীতাকুণ্ড ইকো পার্ক হয়ে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। তবে অবশ্যই সিএনজিওয়ালাদের সাথে আপনারা দরাদরি করে নেবেন। আমরাও এখান থেকে একটি রিজার্ভ সিএনজি নিয়ে সরাসরি রওনা হয়ে যাই সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমাদের সিএনজি ভাড়া পড়ে 800 টাকা। আপনারা চাইলে ওঠার সময় সীতাকুণ্ড বাজার থেকে রিজার্ভ সিএনজি নিয়েও আপনারা সরাসরি চলে আসতে পারেন এই বটতলিতে। এখান থেকে একটু হেঁটে উঠলেই আপনারা পেয়ে যাবেন শ্রী শ্রী চন্দ্রনাথ ধামের দর্শন। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা পায়ে হেঁটেই শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম উঠব। তাই আমরা ওঠার সময় পায়ে হেঁটেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এই চন্দ্রনাথ ধামে উঠি এবং নামার সময় এই রিজার্ভ সিএনজি নিয়ে খুব সহজেই পাহাড় থেকে নিচের দিকে নামতে থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, সিএনজি যোগে আপনারা শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম ওঠা কিংবা নামার পথে পার করতে হবে সীতাকুণ্ড ইকো পার্কের নির্ধারিত এলাকা। তাই এই এলাকা দিয়ে অতিক্রম করার সময় আপনাকে অবশ্যই সীতাকুণ্ড ইকো পার্কের নির্ধারিত যে টিকিট মূল্য আছে জনপ্রতি সেটা পে করে তারপরে এই এলাকা পার করতে হবে। অ্যাব্রো থ্যাব্রো রাস্তা পেরিয়ে প্রায় 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কের মেইন গেট। এখান থেকে আমরা চলে এলাম সরাসরি সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে এসে দেখা পেয়ে গেলাম চট্টগ্রাম উত্তরাঞ্চলের অতি জনপ্রিয় একটি পরিবহন সার্ভিস উত্তরার। এই উত্তরায় চেপে আমরা রওনা হয়ে গেলাম আমাদের বাড়ির পথে। আমার এই ভ্লগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা কিভাবে ঘুরে এলাম কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম মন্দির থেকে। আমার এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।